আচ্ছা ঠিক আছে, যেহেতু সবকিছু ক্লিয়ার আছে তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকে দেখো যে আমাদের ক্লাস প্রথমে যে রুলস, তো আমরা গতকালকে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যতগুলো রুলস সবগুলো দেখছি। তার আগে ইম্পারেটিভ দেখছি, অ্যাসার্টিভ দেখছি, সবই দেখা শেষ। আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলো দেখবো, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস তো আমাদের প্রথমে জানা লাগবে যে কমপ্লেক্স সেন্টেন্স কি। তো দেখো প্রথমে যে এখানে একটা লাইন বলছে, লাইনটা একটু আমাদের পড়তে হবে। এখানে কি বলছে দেখো, যে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস পরিবর্তন প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট উভয় প্রকার ক্লজেরই পরিবর্তন করতে হয়। ঠিক আছে, এবং এরূপ ক্ষেত্রে কখনো কখনো ইন্ট্রোডাক্টরি ইড ব্যবহার করতে হয়। হ্যাঁ, এখন ভাইয়া বলবা যে ভাইয়া কমপ্লেক্স সেন্টেন্স কি, সেটাই তো বুঝি না। আর অনেকে বলে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, কিছুই তো বুঝি না, এগুলো তো জানি না। তো সবই বুঝাই দিব, সমস্যা নাই, একদম বেসিক থেকে। যেহেতু আমরা বলছি যে আমাদের ক্লাসটা একদম, আমাদের ক্লাসের টাইটেল হলো বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, তো একটা সিঙ্গেল স্টুডেন্টও পাওয়া যাবে না যে আসলে আমার ক্লাস করে বলতে পারবে যে কিছু বুঝি না। তো এখানে যে ওয়ার্ডগুলো বলা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সব কিছু বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা দেখো, তো প্রথমে আমরা দেখবো হলো ক্লজ। ক্লজ জিনিসটা কি, আমরা আগে বেসিকটা ক্লিয়ার করি, তারপরে রুলসে যাই। হ্যাঁ, তো ক্লজ হলো, ক্লজ মানে মনে রাখবা যে ক্লজ মানে হলো শব্দগুচ্ছ। ক্লজ মানে কি, শব্দগুচ্ছ। ক্লজ মানে শব্দগুচ্ছ, অনেকটা ফ্রেজের মতো। ফ্রেজ যেমন অনেকগুলো শব্দ, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা ফ্রেজ তৈরি হয়, ক্লজও সেম। ঠিক আছে, আচ্ছা। এবং এর মধ্যে হলো একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। কি থাকে ক্লজের ভেতরে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। হ্যাঁ, ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, ফাইনাইট ভার্ব কি, এটা আমাদের জানা। সাবজেক্ট কি এটা তো আমরা জানি, ফাইনাইট ভার্ব কি সেটাও আমাদের একটু জানা লাগবে। ঠিক আছে, তো ফাইনাইট ভার্ব মনে রাখবা যে ফাইনাইট ভার্ব এমন একটি ভার্ব যেটা টেন্সের সাথে পরিবর্তিত হয়। হ্যাঁ, টেন্সের সাথে চেঞ্জ হয়, টেন্স এর সাথে চেঞ্জ হয়, চেঞ্জ হয়, চেঞ্জ হয়। তো যেসব ভার্ব টেন্সের সাথে সাথে চেঞ্জ হয়, মানে প্রেজেন্ট টেন্সে সেই ভার্বটা একরকম ফর্মে থাকে, যদি টেন্স চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যায় বা ফিউচার হয়ে যায় সেটাও চেঞ্জ হয়। কিরকম ভাইয়া, যেমন আমি যদি এক্সাম্পল দেই, যে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। আবার আমি, এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। আর আমি যদি এটাকে পাস্টে নেই, কি হবে, হি ওয়েন্ট টু স্কুল হবে না, হি ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল। তো দেখো এটা হলো প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট। আর এটা কি, এটা হলো পাস্ট। তো দেখো এখানে টেন্সের পরিবর্তন ঘটছে। টেন্সের পরিবর্তনের সাথে এই যে ভার্বটা আছে গো, গো কি হয়ে গেছে, ওয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু টেন্সের পরিবর্তনের সাথে ভার্ব চেঞ্জ হয়ে গেছে, গোটা ওয়েন্ট হয়ে গেছে, এর জন্য আমরা কি বলবো, যে গোস বা ওয়েন্ট, এগুলা হলো কি, এই গোস এবং ওয়েন্ট এগুলো হলো ফাইনাইট ভার্ব। এগুলো কি ভাই, এগুলো হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব। তো আশা করি ফাইনাইট ভার্ব কি সেটা বুঝতে পারছো। তো তাহলে ক্লজে কি থাকবে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ভুল হওয়ার কিছু নাই। আচ্ছা, এখন আমরা আসি যে ক্লজ আসলে কয় প্রকার। ক্লজ মনে রাখবা 3 প্রকার। কয় প্রকার ভাইয়া, ক্লজ আসলে 3 প্রকার। ঠিক আছে, ক্লজ কয় প্রকার, 3 প্রকার। প্রথমে যেটা আসবে সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। কি ভাইয়া, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। দেখ, প্রিন্সিপাল ক্লজ কি মানে, ক্লজ বলতে আমরা বুঝতেছি শব্দগুচ্ছ। একটা যদি সেন্টেন্স থাকে, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স। হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড মিলে সেন্টেন্স। তো কয়েকটা ওয়ার্ড মিলে ক্লজ তৈরি হয়। ধর 2টা বা 3টা ওয়ার্ড মিলে একটা কি তৈরি হবে, একটা ক্লজ তৈরি হবে। ঠিক আছে, ক্লজ তৈরি হবে। আচ্ছা, এই ক্লজগুলো কয় প্রকার, 3 প্রকার। একটা হলো প্রিন্সিপাল ক্লজ, তারপরে আছে হলো সাব অর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা যেটা আছে সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজ, আচ্ছা, তো প্রিন্সিপাল ক্লজ কি, প্রিন্সিপাল ক্লজ তুমি কিভাবে বুঝবা। প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। হ্যাঁ,
তো একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট কি আমরা জানি, ফাইনাইট ভার্ব কি সেটা আমি এখানে দেখায় দিছি। তো এখানে কি থাকবে, একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এগুলো কিন্তু একদম বেসিক। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল ক্লজে কি থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং এবং একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থেকে কি করবে, পূর্ণ অর্থ প্রকাশ করবে, পূর্ণ অর্থ প্রকাশ করবে, পূর্ণ অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, তাহলে শব্দের যদি কোনো একটা অংশ তোমাকে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় এটা কোন ক্লজ, তুমি দেখবা যে সেই অংশটার ভিতরে একটা সাবজেক্ট আছে কিনা এবং একটা ফাইনাইট ভার্ব আছে কিনা। ঠিক আছে, যদি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, বুঝবা যে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। সেটা কি, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এবং সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কি বুঝবা, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, এটা পূর্ণ অর্থ প্রকাশ করে না, পূর্ণ অর্থ প্রকাশ করে না, প্রকাশ করে না। ঠিক আছে, পূর্ণ অর্থ প্রকাশ করে না এবং এইটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। মানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সবসময় একসাথে থাকে। ঠিক আছে, এবং দেখবা যে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ ছাড়া আসলে পূর্ণ অর্থ প্রকাশ করে না। কিভাবে, আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। আর কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে, দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে। ঠিক আছে, যখন দুইটা, আমি এখানে লিখে দিই যে কোঅর্ডিনেট মানে কি, দুইটা দুইটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে। কি দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, কোঅর্ডিনেট কনজাংশন কি ভাইয়া, কোঅর্ডিনেট কনজাংশন জিনিসটা কি সেটা আমাদের জানা লাগবে। তো এটা জানার একটা সহজ টেকনিক আছে, সেটা মনে রাখবা ফ্যান বয়েস। কি মনে রাখবা, ফ্যান বয়েস, ফ্যান বয়েস। এই ফ্যান বয়েস হলো কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, এফ তে ফর, এফ তে কি, এফ তে হলো ফর, এ তে হলো অ্যান্ড, এ তে হলো অ্যান্ড, এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে হলো নর, এন তে হলো নর, বি তে হলো বাট, বি তে হলো কি ভাইয়া, বাট। তারপর আছে ও, ওতে কি, ওতে হলো অর, ওতে হলো অর। তারপর আছে ওয়াই, ওয়াইতে হলো ইয়েট, ওয়াইতে হলো ইয়েট এবং এস, এস তে কি, এস তে হলো সো, সো। তো যখন দেখবা, আমরা তো প্রিন্সিপাল ক্লজ বুঝলাম, যে প্রিন্সিপাল ক্লজ কি, প্রিন্সিপাল ক্লজ কি ভাইয়া, যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। যখন দেখবা যে একটা সাবজেক্ট মানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এই ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অথবা সো, এই যে কোঅর্ডিনেট কনজাংশন যেগুলোকে বলতেছি, এগুলো দ্বারা যুক্ত আছে দুইটা প্রিন্সিপাল ক্লজ, তখন আমরা সেটাকে বলবো কি, সেটাকে বলবো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেট ক্লজ এটা আসলে কি, আলটিমেটলি দুইটা প্রিন্সিপাল ক্লজের সমষ্টি। ঠিক আছে, আর প্রিন্সিপাল ক্লজ তো একাই 100। আর সাবঅর্ডিনেট ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ এমন একটা ক্লজ যেটা কি, যে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, মানে সে একা একা কখনো পূর্ণ অর্থ প্রকাশ করে না। তো চলো আমরা যদি একটা উদাহরণ দেই, যে যেমন ধরো আমি একটা উদাহরণ দিই এখানে, যে এরকম, আই স আ বয় হু ওয়াজ ক্রাইং, হু ওয়াজ ক্রাইং, হু ওয়াজ ক্রাইং। আমি একটা বালককে দেখেছিলাম যে কান্না করছিল। ঠিক আছে, এখন দেখো আমি তোমাকে বলি, এখন তোমাকে বলি যে আই স আ বয়, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এটা একটা কি, ক্লজ। এটা একটা হলো কি, ক্লজ। আচ্ছা দেখো, এটা কোন ক্লজ বলো তো, তুমি দেখবা আমরা তিনটা ক্লজ দেখছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা জানি প্রিন্সিপাল ক্লজ কি থাকে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা দেখো এখানে আই, এটা কি একটা সাবজেক্ট, এবং এই যে স, এটা কি একটা ফাইনাইট ভার্ব না, ফাইনাইট ভার্ব। কারণ কি, সটা চেঞ্জ হতে পারে, প্রথমে তাকে সি, তারপরে পাস্টে গেলে হয় স, আবার সিনও হইতে পারে,
আলটিমেটলি ভার্বটা যেহেতু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, সি হয়, স হয়, এজন্য আসলে কি এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এজন্য এই ক্লজটুকুকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। কি বলবো ভাইয়া, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এখন দেখো আর একটা কথা বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কি করে, পূর্ণ অর্থ প্রকাশ করে। এখানে কি বলছে, আই স আ বয়, আমি একটা বালক দেখেছিলাম, পূর্ণ অর্থ প্রকাশ করেছে না? এখানে কি কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে যে কি দেখেছিল? হ্যাঁ, দেখেছিল, কি দেখেছিল, একটা বালক দেখেছিল, তার মানে কি সেন্টেন্সের এতটুকু অংশ একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে, এতটুকু অর্থ কি করছে, একটা পূর্ণ অর্থ প্রকাশ। এটার জন্য কি, এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। এখন দেখো এর নিচে যেটা আছে যে হু ওয়াজ ক্রাইং, মানে এরপরে যেটা আছে হু ওয়াজ ক্রাইং, হু ওয়াজ ক্রাইং মানে কি, যে কাঁদছিল, মানে কি, যে কাঁদছিল, কাঁদছিল, হ্যাঁ, যে কাঁদছিল। এখন বলো তো সেন্টেন্সের এতটুকু অংশ এটাকে পূর্ণ অর্থ প্রকাশ করে, যে কাঁদছিল। এখন তোমাকে যদি বলা হয় হু ওয়াজ ক্রাইং, তুমি কি কিছু বুঝবা? বুঝবা না। কে কাঁদছিল? আমি যদি বলি যে আই স আ বয় হু ওয়াজ ক্রাইং, আমি একটা বালক দেখেছিলাম যে কাঁদছিল, তাহলে কিন্তু অর্থটা পূর্ণ পাইলো। তার মানে কি, এতটুকু সেন্টেন্সের এতটুকু অংশ কোনো অর্থ প্রকাশ করে না, এই যে এটা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে না। সেন্টেন্সের এতটুকু অংশ কি কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে না। যেহেতু কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে না, তার মানে কি এতটুকু অংশ কি সাবঅর্ডিনেট ক্লজ। এতটুকু অংশ কি হবে ভাইয়া, এতটুকু অংশ হবে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, আবার একটা কথা বলছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ কি সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সাবঅর্ডিনেট ক্লজ সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। দেখো যে হু ওয়াজ ক্রাইং, কে কাঁদছিল, এটা কিসের উপর নির্ভরশীল? এই যে আগে যে অংশটা ছিল সেন্টেন্সে যে আই স আ বয়, এই অংশের উপর নির্ভরশীল। তার মানে যে হু ওয়াজ ক্রাইং, যে কাঁদছিল, এর যদি অর্থ বের করতে চাই তাহলে আমাদের কি প্রিন্সিপাল ক্লজের দিকে তাকাইতে হবে। ঠিক আছে, এজন্য বলা হইতেছে যে যেটা সেন্টেন্সের যে অংশটুকু বা যে ক্লজটা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে না, সেটাকে আমরা কি বলি, সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন আমরা আসি, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজও বুঝলাম, সাবঅর্ডিনেট ক্লজ। এখন যদি বলি যে কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে, দেখো আমি যদি আরেকটা সেন্টেন্স বলি এরকম যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তার মানে কি, যে সে গরিব কিন্তু সে সৎ। এখন দেখো আমরা কোঅর্ডিনেটে কি দেখছিলাম, যে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কি দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কি আছে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই যে দেখো এখানে কি আছে, বাট আছে না, একটা বাট আছে। তার মানে দেখো যে এখানে বাট আছে, যে বাট, বাট আছে, অন্য কালি নেই। দেখো এখানে বাট আছে, এই যে এখানেও কিন্তু বাট ছিল কোঅর্ডিনেট কনজাংশনের ভিতর। তার মানে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন আছে এবং দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। কোঅর্ডিনেট কনজাংশনের আগেও একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। কিভাবে বুঝলাম, এই যে সাবজেক্ট আছে এবং একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, এখানেও দেখ একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে কি, এই দুইটাই হলো কি প্রিন্সিপাল ক্লজ। আবার দুইটাই পূর্ণ অর্থ প্রকাশ করে, হি ইজ পোর, সে গরিব, পূর্ণ অর্থ প্রকাশ করছে হি ইজ অনেস্ট। ঠিক আছে, মানে কি সে সৎ, এটা পূর্ণ অর্থ প্রকাশ করতে। তার মানে কি দুইটাই হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ কি দ্বারা যুক্ত আছে, সাবঅর্ডিনেট সরি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এই জন্য এটাকে আমরা কি বলবো, এই সেন্টেন্সটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। কি বলবো ভাইয়া, কোঅর্ডিনেট ক্লজ বলবো। ঠিক আছে, আশা করি বুঝছো। একটু কমেন্ট করে জানাও যে তো যে ক্লজ ক্লিয়ার কিনা, ক্লজ বিষয়টা ক্লিয়ার কিনা তোমাদের কাছে, একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে ক্লজ ক্লিয়ার কিনা, ক্লজ নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এর পরের টপিকে চলে যাব। আচ্ছা, আমার লেখা একটু খারাপ, তোমরা একটু কষ্ট করে বুঝাই নিও আশা করি। না বুঝলে গ্রুপে জিজ্ঞাসা করো যে ভাই এটা কি লেখছেন, বুঝি নাই, বুঝাই দিব। হ্যাঁ, আমার লেখা ছোটবেলা থেকেই খারাপ, এই জন্য আমি সরি। আচ্ছা ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। তাহলে এখন দেখো যে আমরা ক্লজ কিন্তু বুঝে গেলাম, ক্লজ আলটিমেটলি কি। হ্যাঁ, তো
তাহলে আমরা যদি আগের পেজে যাই, এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের কথা বলছে, সাবঅর্ডিনেট ক্লজের কথা বলছে, আমরা কিন্তু দুইটাই শিখে ফেলছি। আর একটা কথা বলছে কি যে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি ভাইয়া? দেখো আমি যদি বলি যেখানে কমপ্লেক্স সেন্টেন্স লেখা রাখছি, ঠিক আছে, মনে রাখবা যে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলা? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে কি থাকবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো যখন একটা সেন্টেন্সে দেখবা যে প্রিন্সিপাল ক্লজও আছে, সাবঅর্ডিনেট ক্লজও আছে, এবং কি দ্বারা যুক্ত থাকবে বলো তো? একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, হ্যাঁ, কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কি কি কনজাংশন হইতে পারে? বিভিন্ন ধরনের কনজাংশন হইতে পারে, হ্যাঁ। যেমন ধরো এখানে মানে কনজাংশনগুলো আসলে কি? সাবঅর্ডিনেট কনজাংশন, হ্যাঁ, এগুলাকে বলা হয় কি কনজাংশন ভাইয়া? সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশনগুলো কি কি হইতে পারে? ইফ হইতে পারে, তারপর হলো তোমার আনলেস হইতে পারে, তারপরে সিন্স হইতে পারে, দ্যাট হইতে পারে, ঠিক আছে, তারপরে হু হইতে পারে, হুইচ হইতে পারে, হট হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে, অ্যাজ হইতে পারে, ওয়েন হইতে পারে, অনেক কিছু, আনটিল, দো। তো দেখবা যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ যখন কি এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কি বলবো ভাইয়া? কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। যেমন ধর আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরো ভালো বুঝবা, একটা এক্সাম্পল দিলে আরো ভালো বুঝবে। যেমন আমি যদি একটা বলি যে এরকম একটা সেন্টেন্স বলি, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হু কেম হেয়ার, কেম হেয়ার, আমি সেই লোকটিকে চিনি যে এখানে এসেছিল, ঠিক আছে। এখন দেখো এই যে হু, এটা কি? হু হলো আমাদের এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, এই যে এখানে পড়ছিলাম না হু, এই যে হু, হু পড়ছিলাম, ঠিক আছে। তো হু হলো আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, এবং কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ হবে। দেখো আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। তার মানে কি? এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। এবং বলছে কি হু কেম হেয়ার, যে এখানে এসেছিল, এটাকে পূর্ণ অর্থ প্রকাশ করছে। যে হু কেম হেয়ার, যে এখানে এসেছিল, পূর্ণ অর্থ প্রকাশ করে না। তার মানে কি? এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। এর জন্য এটাকে আমরা কি বলবো? সেন্টেন্সটাকে আমরা বলবো, সম্পূর্ণ সেন্টেন্সটাকে কি বলবো? বলবো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। আশা করি কমপ্লেক্স সেন্টেন্স, ক্লজ সবকিছুই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, সবকিছুই তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের রুলসগুলোতে, ঠিক আছে। সরাসরি আমরা রুলসগুলোতে চলে যাব, দেখবা যে ইজিলি বুঝতে পারবা। তাহলে এখানে কি বলছে যে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে, মানে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আমাদের কি করা লাগবে? প্রিন্সিপাল ক্লজটাকেও প্যাসিভ করা লাগবে, সাবঅর্ডিনেট ক্লজটাকে প্যাসিভ করা লাগবে, এটাই বলছে। দেখো যে প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট উভয় প্রকার ক্লজেরই পরিবর্তন করতে হয়, এবং এই ক্ষেত্রে কোনো কোনো সময় কি ব্যবহার করতে হয়? ইট ব্যবহার করতে হয়। যেমন দেখো এখানে বলছে আই নিউ দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি যে তিনি কাজটি করেছিলেন। এখানে দেখো আই নিউ দ্যাট, আই নিউ, আই নিউ, আমি জানি, এখানে আই আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে কি? এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, তাই না? এটা হলো প্রিন্সিপাল ক্লজ। কি জানি? হি ডিড দ্য ওয়ার্ক, যে কাজটি করেছিল। কে কাজটি করেছিল? কোনো, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে? হি ডিড দ্য ওয়ার্ক, যেহেতু বলে হি ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছিল, একটা প্রশ্ন জাগে, মানে অর্থটা সম্পূর্ণ না, এই জন্য এটাকে, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ। তো একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ কি দ্বারা যুক্ত আছে? যে একটা কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত আছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? বলতেছি এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি করব? প্রথমে দেখো প্যাসিভ করার যে স্ট্রাকচার আমি বলেছি, প্রথমে আমরা নিয়ে আসবো ইট, আমরা প্রথমে ইট নিয়ে আসি, প্রথমে নিয়ে আসবো ইট, ইট নিয়ে আসলাম, তারপর কি নিয়ে আসবো? একটা বি ভার্ব। এখানে কি আছে? নিউ আছে, মানে কি পাস্ট ফর্ম। তাহলে ইটের সাথে কি বসবে? বি ভার্ব, পাস্ট ফর্মে ওয়াজ বসবে অবশ্যই, তাহলে ওয়াজ বসাই, ইট ওয়াজ। তারপর কি? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বটা কি? নিউ, ঠিক আছে। নিউ এর পাস্ট পার্টিসিপল কি? নো, নিউ, নোন, তার মানে কি? নোন, কে এন ও ডাব্লিউ এন, নোন,
তাহলে ইট ওয়াজ নোন, তারপর কি বলছে একটা টু অথবা বাই। আমরা জানি নোনের সাথে কি বসে সবসময়, টু বসে। নোনের সাথে টু বসে সবসময়, বাই কিন্তু বসে না। তাহলে নোনের সাথে কি বসবে, টু বসবে। তাহলে ইট ওয়াজ নোন টু, তারপর কি বলবে, সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট কি ছিল, আই ছিল, আইয়ের অবজেক্ট কি হবে, মি। ইট ওয়াজ নোন টু মি, তারপরে কি দ্যাট আসবে, একটা দ্যাট বসায় দেই, দ্যাট বসায় দিলাম। ইট ওয়াজ নোন টু মি দ্যাট, তারপর কি আসবে বলছে সাবঅর্ডিনেট ক্লজের প্যাসিভ রূপ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এই যে এটা, হি ডিড দ্য ওয়ার্ক। হি ডিড দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ কি হবে বলতো, আমরা যদি হি ডিড দ্য ওয়ার্ক, এই যে সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু আছে, হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করব। আমরা কি করব, আমরা জানি সাধারণত কি করা হয়, এখানে হলো এটা হলো ভার্ব। আমরা জানি যে প্যাসিভ করার একদম জেনারেল রুলস হলো অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়। অবজেক্টটা কি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটাকে সামনে নিয়ে আসি, দ্য ওয়ার্ক। তারপর কি হবে, দ্য ওয়ার্ক, এটার সাথে একটা অক্সিলারি ভার্ব আসবে, এটা কি ডিড, পাস্ট ফর্ম আছে, অক্সিলারি ভার্ব কি আসবে, ওয়াজ আসবে। দ্য ওয়ার্ক ওয়াজ, তারপরে হলো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি, এটা হলো ডু থেকে আসছে, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল কি, ডান, ডু ডিড ডান, তার মানে কি পাস্ট পার্টিসিপল হবে ডান। দ্য ওয়ার্ক ওয়াজ ডান, একটা বাই আসবে, এবং তারপর কি সাবজেক্টটা অবজেক্ট আসবে, হিউ হয়ে যাবে কি, অবজেক্ট হলে কি হবে, হিউ হয়ে যাবে হিম। তাহলে তাহলে কি পেলাম আমরা, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এটা হলো কি আমাদের কোনটার প্যাসিভ ফর্ম, এই যে এতটুকুর প্যাসিভ ফর্ম। এতটুকু কি ছিল, সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এই যেখানে কি সূত্রে কি ছিল, স্ট্রাকচার কি ছিল, যে সর্বশেষে সাবঅর্ডিনেট ক্লজের প্যাসিভ রূপটা বসায় দিব। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে আলাদা করে প্যাসিভ বানাই নিছি, যে হি ডিড দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ ফর্ম কি হয়, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। একদম বেসিক রুলস, প্রথম দিনে যে আমরা প্যাসিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক রুলসটা শিখছিলাম, ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো এটা কি পাইছি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এখন এটা সরাসরি বসায় দিব এখানে, হ্যাঁ, যে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। ঠিক আছে, তাহলে এত বড় একটা, এত ছোট একটা সেন্টেন্স, কিন্তু এটা প্যাসিভ কত বড় হয়ে গেল, কেন হয়ে গেল, কারণ এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসে ছিল যে দ্য, আই নিউ দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি যে তিনি কাজটি করেছেন। এটার প্যাসিভ কি হইলো, যে ইট ওয়াজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। ঠিক আছে, মানে এই পর্যন্ত আমরা ধাপে ধাপে করব, দ্যাট পর্যন্ত। তারপরে যে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এটা কি জাস্ট এই সাবঅর্ডিনেট ক্লজ যেটা ছিল, যে এতটুকু অংশ, এতটুকু অংশটাকে আমরা কি করছি, সরাসরি প্যাসিভ বানাই দিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যদি তোমাকে দেওয়া হয় কখনো, তোমরা কিন্তু এখন খুব ইজিলি এটা সলভ করতে পারবা। ঠিক আছে, যার বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা। অনেকে বলবে যে ভাই এতগুলো স্ট্রাকচার, প্রত্যেকটা রুলসে আলাদা আলাদা স্ট্রাকচার, কিভাবে মনে থাকবে ভাই, এগুলো কিন্তু মনে রাখার কিছু নাই, এটা প্র্যাকটিসের বিষয়। তুমি দেখা দেখা দুইবার তিনবার করে প্র্যাকটিস করো, তুমি দেখবা পরবর্তীতে তোমার আর এই স্ট্রাকচারটা লাগবে না। আমরা যে সূত্রগুলা অ্যাপ্লাই করি ম্যাথে, আমাদের কি সবসময় সব সূত্র মনে রাখা লাগে, আমরা করতে করতে এমন হয়ে যায় যে দেখলেই বুঝতে পারি এখানে কোন সূত্র বসবে। সূত্র কিন্তু মুখস্থ রাখা লাগে না। আলটিমেটলি এখানেও সেম, আমাদের আসলে সব স্ট্রাকচার মনে রাখা লাগবে না, করতে করতে আমরা নিজেরাই বুঝে যাবো। ঠিক আছে, তারপরে দেখো এখানে রুল নাম্বার 1-এ কি বলছে, রুল নাম্বার 1-এ আমরা চলে যাই, এখানে বলছে অ্যাডভাইস, বেগ, অর্ডার, রিকমেন্ড, আর্জ, ইনসিস্ট, পারপোজ, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, হ্যাঁ, সাজেস্ট, অ্যাগ্রি, বি অ্যাংশিয়াস, অ্যারেঞ্জ, বি ডিটারমাইন্ড, ডিসাইড, ডিমান্ড, এইসব যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর পর যদি জিরান থাকে, জিরান মানে কি, ভার প্লাস আইএনজি, তাই না, জিরান মানে কি, জিরান মানে ভার প্লাস আইএনজি, অথবা ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব। এই ইনফিনিটিভ কাকে বলে, জিরান কাকে বলে, এগুলা কিন্তু আমরা আগের ক্লাসে দেখে আসছি। ঠিক আছে, তো জিরান মানে হলো ভার্বের সাথে আইএনজি থাকবে, এবং ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি হয়, সেটা কি হয়ে যাবে, আলটিমেটলি নাউনের মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে জিরানও বুঝলাম, ইনফিনিটিভও বুঝলাম। তাহলে এই ওয়ার্ডগুলোর পরে, যে ওয়ার্ডগুলো প্রথমে দেখলাম, এই ওয়ার্ডগুলোর পরে যদি জিরান অথবা ইনফিনিটিভ থাকে, তাহলে আমরা দ্যাট ডট ডট শুড দ্বারা প্যাসিভ করব। কিভাবে করবো, এখানে স্ট্রাকচার বলে দিচ্ছে, প্রথমে সাবজেক্ট বসাবো, একদম হুবহু সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্টটা কি বসবে, হুবহু, হুবহু বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে একটা দ্যাট আসবে, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে শুড বসাবো, ওই যে দ্যাট আসছে, মাঝখানে ডট ডট শুড, এই যেখানে দেখলাম না, দ্যাট ডট ডট শুড, এই যেখানে হলো দ্যাট, তারপরে ডট ডট মানে কি, ডট ডটের ভিতরে অবজেক্ট বসবে, তারপরে বসবে কি, শুড, তারপরে একটা বি আসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। একদম ইজি। কিভাবে ইজি দেখো, আমি দেখাই। তাহলে এখানে হুবহু প্রথমে কি বসাবো, সাবজেক্টটা বসাবো, এখানে সাবজেক্ট কি, টম, টম রিকমেন্ডেড ইউজিং দ্য বুক। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, টম, টমটাকে আমরা হুবহু বসাই, আমরা এখানে করি, হ্যাঁ, টমটাকে আমরা হুবহু বসাইলাম, টম।
তারপর কি বলছে যে ভার্ব, ভার্ব কি আছে এখানে রিকমেন্ডেড, এটাও কিন্তু হুবহু রাখবো আমরা, হ্যাঁ রিকমেন্ডেডই রাখবো। দেখো রিকমেন্ডেড রেখে দেই, যে রিকমেন্ডেড, তাহলে টম রিকমেন্ডেড, সাবজেক্ট প্লাস ভার্ব রাখলাম, তারপর কি আসবে একটা দ্যাট আসবে, দ্যাট বসায় দিই, দ্যাট, তারপর অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট কি, এই যে ইউজ হলো ভার্ব, ভার্বকে যদি প্রশ্ন করি কি, টম টম রিকমেন্ডেড ইউজিং দিস বুক, কি ইউজ করতে বলছে, অ্যান্সার হলো দিস বুক, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাইলাম কি দিস বুক, তার মানে এটা হলো আমাদের অবজেক্ট, এটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্টটা বসায় দেই, দিস বুক, দিস বুকটা বসায় দিলাম, তাহলে টম রিকমেন্ডেড দ্যাট দিস বুক, তারপর কি আসবে একটা শুড আসবে, শুড বসায় দিই, শুড, টম রিকমেন্ডেড দ্যাট দিস বুক শুড, তারপরে একটা কি আসবে বি আসবে, বি বসায় দেই, বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে কি ছিল ইউজিং, ইউজের পাস্ট পার্টিসিপল কি ইউজড, ইউজড, হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে টম রিকমেন্ডেড দ্যাট দিস বুক শুড বি ইউজড, টম রিকমেন্ডেড দ্যাট দিস বুক শুড বি ইউজড, ঠিক আছে, একদম ইজি। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে, যেহেতু নামই কমপ্লেক্স, তার মানে কি রুলসগুলো একটু কমপ্লেক্স হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে রুলসে চলে যাই, দেখো যে এখানে কি বলছে, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভের একটি রুলস আমরা দেখব। বেয়ার ইনফিনিটিভ মানে কি, আমরা জানি সাধারণত যে ইনফিনিটিভে টু প্লাস ভার্ব থাকে, ভার্ব থাকে, কিন্তু এই ক্ষেত্রে ইনফিনিটিভগুলোর সামনে টু থাকবে না, টু থাকবে উজ্জ, যুক্ত, টুটা কি থাকবে উজ্জ থাকবে, হ্যাঁ। যেমন এখানে বলছে দেখো মেক, ফিল, হেয়ার, বিড, ডেয়ার, রিড, নো, বিহোল্ড, এসবের পরে অ্যাক্টিভ ভয়েসে টু লোপ পায়, এগুলো পরে কি টু থাকে না, টু পায় না, তবে প্যাসিভ ভয়েসে এদের পরে টু বসাইতে হয়, সাধারণত এদের পরে টু থাকে না অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু প্যাসিভ ভয়েসে কি টু বসাইতে হয়। যখনই দেখবা যে অ্যাক্টিভ ভয়েসে এই ওয়ার্ডগুলো আছে, কোন ওয়ার্ডগুলা, মেক, ফিল, হেয়ার, বিট, ডেয়ার, রিড, নো, বিহোল্ড, এই ওয়ার্ডগুলো আছে, তখন দেখবা যে এই ওয়ার্ডগুলোর পরে কোনো কি নাই, টু নাই। যেমন দেখে যে এখানে মেড আছে, মেডের পরে কি নাই, কোনো টু নাই, কিন্তু আমরা যখন এটা প্যাসিভ করব তখন আমাদের এটা পরে টু বসাইতে হবে। তখন আমরা কিভাবে প্যাসিভ করবো, দেখি স্ট্রাকচারটা দেখো, যে আমরা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তারপর বি ভার্ব বসাবো, তারপর ভার্বের পাস পার্টিসিপল একদম আগের রুলসের মতো, এবং এই যে ভার্বটা যে বসাবো এই ভার্ব তারপরে দেখো টু বসানো লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু ভার্বের পরে টু ছিল না, টু কিন্তু নাই, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে যে প্যাসিভ করতেছে আমরা, প্যাসিভের ক্ষেত্রে ভার্বের পরে কি টু চলে আসছে, তারপরে আর একটা ভার্ব থাকবে, দুইটা ভার্ব, দেখো এখানে একটা ভার্ব যে মেড, আর একটা ভার্ব আছে ডু, তো এই মেডের কি, মেডের ভি থ্রি বসাবো এখানে, ভি থ্রি, ঠিক আছে, এবং আর একটা যে ভার্ব আছে এটার ভি ওয়ান, যে ডু যে থাকবে দুই নাম্বার ভার্ব, দুই নাম্বার ভার্বে কি বসবে ভি ওয়ান বসবে, তারপরে একটা বাই আসবে, তারপরে আমরা কি করবো অ্যাক্টিভ ভার্বের সাবজেক্ট টু অবজেক্ট বানাই দিব। তাহলে চলো আমরা এটা সলভ করি। তো এখানে কি বলছে, বলছে যে অ্যাক্টিভ অবজেক্টের, অ্যাক্টিভের অবজেক্টিভ সাবজেক্ট, মানে এখানে অবজেক্ট কোনটা, যে হি মেড মি ডু দি ওয়ার্ক, ঠিক আছে। মেডটাকে যদি কি দ্বারা প্রশ্ন করি অ্যান্সার পাবো দা ওয়ার্ক, তার মানে কি দা ওয়ার্কটা হলো আমাদের অবজেক্ট, দা ওয়ার্কটা কি, দা ওয়ার্কটা হলো আমাদের অবজেক্ট, হি মেড মি ডু দা ওয়ার্ক। আচ্ছা এখানে অ্যাক্টিভের অবজেক্টিভ সাবজেক্ট, আচ্ছা তাহলে আই মেড অ্যাক্টিভের অবজেক্টিভ সাবজেক্ট, আচ্ছা এখানে হি মেড মি ডু দা ওয়ার্ক, আচ্ছা দা ওয়ার্ক, আচ্ছা এখানে অবজেক্ট কি দা ওয়ার্ক, মেডটাকে যদি প্রশ্ন করি, আচ্ছা হি মেড মি ডু দা ওয়ার্ক, আচ্ছা ডু দা ওয়ার্ক, এই ডুকে প্রশ্ন করলে পাবো এটা, ঠিক আছে। কি করতে বলছে দা ওয়ার্ক, তার মানে এটার অবজেক্ট, এই ডু এর অবজেক্ট হলো দা ওয়ার্ক, আর আমরা কাজ করবো হলো এই মেড দ্বারা, যেহেতু আমার রুলসে হলো মেক বা মেড থাকা লাগবে, তাহলে এই মেড দ্বারা যদি কাজ করি, এই মেডকে প্রশ্ন করা লাগবে, তাহলে এই মেডকে প্রশ্ন করলে আমরা এই মেডের অবজেক্ট পাবো, তাই না। তাহলে আমরা এটাকে অবজেক্ট পাওয়ার জন্য ভাবকে কি দ্বারা প্রশ্ন করি, হয়তো হয় কি দ্বারা প্রশ্ন করি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, তাই না, কি বা কাকে দ্বারা প্রশ্ন, তাহলে মেড, এটা যদি বলি কাক, এখানে কি দ্বারা প্রশ্ন করার কোনো অ্যান্সার নাই, হি মেড মি, হি মেড মি, তাহলে আমরা কাকে দ্বারা প্রশ্ন করলে মেডকে যদি কাকে দ্বারা প্রশ্ন করি অ্যান্সার কি পাবো, অ্যান্সার পাবো মি, তাই না। মেডকে যদি কাকে দ্বারা প্রশ্ন করি অ্যান্সার কি পাবো মি, তার মানে কি এখানে অবজেক্টটা হলো কি, অবজেক্টটা হলো মি, এই মিটা হলো আমাদের অবজেক্ট, ঠিক আছে। এই হি দা ওয়ার্ক এটাও কিন্তু অবজেক্ট, এটা কার অবজেক্ট, এই ডু এর অবজেক্ট, কিন্তু আমাদের রুলস কি মেক দিয়ে করতেছি, এজন্য মেকের অবজেক্ট আমাদের নেওয়া লাগবে, তাহলে মেডের অবজেক্ট কোনটা মি, মেডকে আমরা কি দ্বারা কাকে দ্বারা প্রশ্ন করছি, অন্য কালার নেই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। দেখো যে মেডকে আমরা কাকে দ্বারা প্রশ্ন করছি, অ্যান্সার কি পাইছি মি পাইছি, আমাকে, কাকে আমাকে, হি মেড মি, সে কাকে আমাকে, তাহলে
এই মিটা হলো আমাদের অবজেক্ট, আমাদের কি অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। মির সাবজেক্ট কি হবে, মিটা হলো অবজেক্ট, মির সাবজেক্টিভ ফর্ম কি আই, তাহলে আই বসায় দিলাম। ঠিক আছে, তারপর কি বসান লাগবে, একটা বি ভার্ব, আয়ের সাথে বি ভার্ব কি বসে, এম বসে সাধারণত, কিন্তু এখানে যেহেতু মেড পাস্ট ফর্মে আছে তাহলে কি হবে, ওয়াজ হবে, ওয়াজ হবে। আয়ের সাথে প্রেজেন্ট হইলে এম বসতো, যেহেতু পাস্ট ফর্মে আছে এজন্য কি বলবে, বি ভার্ব ওয়াজ বলবে। তাহলে আই ওয়াজ। তারপর কি বলছে যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব কোনটা নিয়ে কাজ করছি, মেড নিয়ে, তাহলে মেডের পাস্ট, আচ্ছা এখানে মেডের পাস্ট পার্টিসিপল কি, মেডি, তাহলে আই ওয়াজ মেড, আই ওয়াজ মেড। তারপর একটা টু আসবে, ওই যে বললাম যে অ্যাক্টিভে কিন্তু মেডের পরে টু ছিল না, কিন্তু প্যাসিভে কি, এই যে মেডের পরে বা ভিভ থ্রির পরে টু আনা লাগবে, তাহলে মেডের পরে একটা টু নিয়ে আসি, আই ওয়াজ মেড টু, আই ওয়াজ মেড টু। তারপরে কি আরেকটা যে ভার্ব থাকবে 2 নাম্বার ভার্ব, সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। 2 নাম্বার ভার্ব কি ছিল, ডু ছিল, ডু এর প্রেজেন্ট ফর্ম কি, ডু, তাহলে আই ওয়াজ মেড টু ডু। তারপর কি অ্যাক্টিভের সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। তাহলে আই ওয়াজ মেড টু ডু। আচ্ছা এখানে ডু এর পরে এটার কি অবজেক্ট, ডু এর অবজেক্ট কি ছিল, এতটুকু বসাই দেখে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, ঠিক আছে, দ্য ওয়ার্কটা বসাই দিলাম, ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক বসাই দিই। তারপর কি বলছে যে অ্যাক্টিভের সাবজেক্টটি অবজেক্ট, এখানে সাবজেক্ট কি ছিল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল হি, হির অবজেক্ট কি, হিম, হিমটা বসাই দাও, হিমটা বসাই দাও, তাহলে হয়ে গেল যে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক। আরেক ও বাই তো মিস গেছে এখানে, তাহলে বাইটা বসায় দাও, বাই বসায় দিলে ওয়ার্ক বাই হিম, ঠিক আছে, তাহলে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। বুঝছো কিনা, আমরা প্রথমে কি করছি যে অ্যাক্টিভের সাবজেক্টটাকে অবজেক্ট বানাই, সাবজেক্ট কি ছিল, সরি অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছি, অবজেক্ট কি ছিল, অবজেক্ট ছিল মি, মির অবজেক্ট হলো আই, বসাই দিচ্ছি। তারপর বি ভার্ব নিয়ে আসছি, যেহেতু পাস্ট ফর্মে আছে বি ভার্ব কি আসবে, ওয়াজ আসবে, ওয়াজ আসছে। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব কি ছিল, মেড, মেডের পাস্ট পার্টিসিপল মেড বসাই দিচ্ছি। তারপর একটা টু নিয়ে আসা লাগবে, যে টু নিয়ে আসছি। তারপরে কি 2 নাম্বার ভার্বের বেস ফর্ম, 2 নাম্বার ভার্ব কি ছিল, ডু ছিল, ডুটাকে বসাই দিছি, ঠিক আছে। তারপরে কি বলছে যে ডু এর যে অবজেক্টটা ছিল দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটাকে বসাই দিচ্ছে, দ্য ওয়ার্কটাকে বসাই দিচ্ছে। তারপরে একটা বাই নিয়ে আসছে, যে বাই, বাই নিয়ে আসে। তারপরে কি অ্যাক্টিভের সাবজেক্টটি অবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট ছিল হি, হি এর অবজেক্ট হিম বসাই দিছি, দিছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল আছে, এটা যদি সলভ করে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে দেখো আই স হিম গো, আই স হিম গো, এই যে সি বা স থাকা লাগবে, ঠিক আছে, আই স হিম গো। আচ্ছা দেখো, তাহলে এইখানে আমরা কি করব, অ্যাক্টিভের অবজেক্টিভ সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট কি, স, এখানে ভার্ব কি, স, এটাকে যদি কাকে দ্বারা প্রশ্ন করি অ্যান্সার পাবো কি, হিম, কাকে, তাকে, মানে হিম। তার মানে হিমটা হলো আমাদের অবজেক্ট, হিমের সাবজেক্ট বানাইতে হবে কি, হি, হিমের সাবজেক্ট হলো হি। তারপর কি একটা বি বানানো লাগবে, যেহেতু স মানে পাস্ট ফর্ম, এর জন্য বি ভার্ব আসবে ওয়াজ, হি ওয়াজ। তাহলে হি ওয়াজ, তারপরে কি আসবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব কি ছিল, সি ছিল, সি এর পাস্ট পার্টিসিপল কি, সিন, তাহলে হি ওয়াজ সিন। তারপরে একটা টু নিয়ে আসবো, এই যে টু নিয়ে আসলাম। তারপর কি নিয়ে আসবো, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেন সরি 2 নাম্বার ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ভি ওয়ান, 2 নাম্বার ভার্ব কি ছিল, গো, গোর প্রেজেন্ট ফর্মই থাকবে গো, তাহলে হি ওয়াজ সিন টু গো। তারপরে একটা বাই নিয়ে আসবো এখানে, এই যে বাই। তারপর কি সাবজেক্টই অবজেক্ট হবে, সাবজেক্ট কি ছিল, আই, আইয়ের অবজেক্ট কি হবে, মি, আইয়ের অবজেক্ট মি। তাহলে হি ওয়াজ সিন টু গো বাই মি, হি ওয়াজ সিন টু গো বাই মি, ঠিক আছে। এটা হলো আমাদের প্যাসিভ, ঠিক আছে। আমি আরেকবার দেখো রিকল করে দেই, তোমরা একটু দেখো শুধু, তাই বুঝতে পারবা। যেখানে কি ছিল, প্রথমে অ্যাক্টিভের অবজেক্টিভ সাবজেক্ট বানাবো, অবজেক্ট কোনটা ছিল, হিম, সাবজেক্ট বানাইছি, হি হয়ে গেছে। তারপর কি আছে, বি ভার্ব নিয়ে আসবো, যেহেতু এখানে স ছিল মানে পাস্ট ফর্মে ছিল, এজন্য হি এর সাথে বি ভার্ব কি নিয়ে আসছি, ওয়াজ নিয়ে আসছি পাস্ট ফর্মে। হ্যাঁ, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব কি ছিল, সি, সি এর পাস্ট পার্টিসিপল সিন। তারপরে নিয়ে আসবো টু, এই যে টু নিয়ে আসছি। তারপরে 2 নাম্বার ভার্বের বেস ফর্ম, 2 নাম্বার ভার্ব ছিল গো, গোই নিয়ে আসছি এখানে। তারপরে একটা বাই নিয়ে আসা লাগবে, যে বাই নিয়ে আসছি। তারপরে কি সাবজেক্টই অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট কি ছিল, আই, আইটা অবজেক্ট হয়ে গেছে কি, মি। আশা করি বুঝতে পারছো। একটু কমেন্ট করে জানাও তো এটা ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও যে এটা ক্লিয়ার কিনা। তারপরে রুলসে চলে যাই, দেখো এখানে কি বলছে, যে রুল নাম্বার 3, অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট অবজেক্ট করার সময় বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসে। তো আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কি বাই বসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বসে, বাই বসে। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে বাই বসে না, অন্য কোনো প্রিপোজিশন বসে। এগুলো আসলে কিভাবে করা যায়, এই ম্যাক্সিমাম গুলাই হলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি ভাইয়া,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে কি করা লাগে, আমাদের মুখস্থ করা লাগে। কি করা লাগে ভাইয়া? মুখস্থ করা লাগে, ঠিক আছে। তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মুখস্থ করার একটা সিরিজ নিয়ে আসবো আমি, ঠিক আছে। ওইগুলো ফ্রিতে, সমস্যা নাই। আমি সুন্দর করে একটা ক্লাসে একটা গল্পের মতো করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করাই দিব তোমাদের। আমরা ওয়ার্ড মিনিং যেভাবে শিখতেছি আর কি, ওয়ার্ড মিনিং কিন্তু আমি অলরেডি 8টা ভিডিও দিয়ে দিছি ইউটিউবে, হ্যাঁ। তা 8টা স্টোরি পড়লে তোমরা মোটামুটি, একটা স্টোরি পড়লে 50টা করে ওয়ার্ড মিনিং শিখতে পারবা। তাহলে 8টা শিখলে কয়টা, মোটামুটি 400টা ওয়ার্ড মিনিং শিখতে পারবা তোমরা। এবং এক একটা ভিডিও কয় মিনিট, 7 মিনিট 8 মিনিটের ভিডিও, মানে 7-8 মিনিটের একটা ভিডিও দেখলেই, একটা গল্প বলা হয়েছে, গল্পটা শুনলেই তুমি 50টা করে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে পারবা। এত ইজিলি ওয়ার্ড মিনিংকে মুখস্থ করায় না, ঠিক আছে। সেই প্লেলিস্টটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, ঠিক একইভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের মুখস্থ করাই দেবো, সমস্যা নাই। তো সব সময় যে আমরা বাই বসাবো এরকম না, কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলোর ক্ষেত্রে অন্য প্রিপোজিশনও বসতে পারে। যেমন নোন, তারপরে সবসময় টু বসে। আমরা একটু আগে দেখছিলাম যে নো এর পরে সবসময় কি বসে, নোন এর পরে টু বসে, এরপরে বাই বসে না। তারপর যদি বলি ফিল্ড, সেজড, কভার্ড, এগুলো আবার সবসময় উইথ বসে। তারপরে অ্যানোয়েড, প্লেসড, তারপর সারপ্রাইজড, শক, এগুলোর পরে যদি মানুষ থাকে বা ব্যক্তি থাকে তাহলে উইথ বসবে, আর যদি বস্তু থাকে তাহলে অ্যাট বসবে, ঠিক আছে। যে অ্যানোয়েড, এই যে অ্যানোয়েড, প্লেসড, সারপ্রাইজড, শক। বা আরও কি হইতে পারে, যে অ্যানোয়েড, কভার্ড, ক্রাউড, ক্রাউডেড, লাইন্ড, ওভারগ্রাউন্ড, ফিল্ড, প্লিজ, স্যাটিসফাইড। এই ওয়ার্ডগুলোর পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি বসবে, উইথ বসবে। আর যদি বস্তু থাকে তাহলে কি বসবে, অ্যাট বসবে, ঠিক আছে। ব্যক্তি থাকলে উইথ, বস্তু থাকলে অ্যাট, ব্যক্তি থাকলে উইথ, বস্তু থাকলে অ্যাট। তারপরে যদি ওয়ারিড থাকে, ওয়ারিডের পরে সবসময় অ্যাবাউট বসবে। তারপর কি অ্যাম্বোডাইড যদি থাকে, অ্যাম্বোডাইডের পরে সবসময় ইন বসে। সেইজের পরে সবসময় উইথ বসবে, ঠিক আছে। তারপর কন্টেইনডের পরে সবসময় ইন বসে। মার্ভেলডের পরে সবসময় অ্যাড বসে। এই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখা লাগবে, সবগুলো হলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ। এবং দেখো এখানে যে প্যাসিভ করার রুলসটা একদম বেসিক রুলস, ওই যে আমরা যে প্রথম দিন শিখে আসছি না যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করে, ওই রুলস এখানে আছে। দেখো প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট, তারপরে একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নিয়ে আসবো, তার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এই যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাবো, তারপরে কি অ্যাক্টিভটাকে সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দিব। মানে সবই সেম, একদম বেসিক রুলস। জাস্ট মাঝখানে কি, যে বায়ের পরিবর্তে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ করা হবে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিছে যে হি অ্যানোয়েড মি, হি অ্যানোয়েড মি। হি অ্যানোয়েড মিটাকে যদি আমরা প্যাসিভ করি কি আসবে বলো তো? ওই যে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট এখানে কি, অ্যানোয়েড হলো ভার্ব, এটাকে যদি কাকে দ্বারা প্রশ্ন করি পাবো মি। তার মানে মিটা হলো আমাদের অবজেক্ট, মিটাকে সাবজেক্ট বানাই, মি এর অবজেক্ট কি, আই। তাহলে আই, তারপরে একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নিয়ে আসবো কি, আই ওয়াজ। যেহেতু এটা অ্যানোয়েড পাস্ট ফর্মে আছে, পাস্টে আছে, পাস্টে থাকলে কি এম এর পরিবর্তে ওয়াজ ইউজ করা হয়, তাহলে আই ওয়াজ। তারপরে কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যানোয়েডের পাস্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল হলো অ্যানোয়েডি, ঠিক আছে। তাহলে অ্যানোয়েড, অ্যানোয়েড। আচ্ছা, তাহলে আই ওয়াজ অ্যানোয়েড। এখন অ্যানোয়েডের পরে আমরা সাধারণত কি যে বেসিক রুলসে শিখছিলাম যে বাই বসে, কিন্তু অ্যানোয়েডের পর কি বাই বসবে, বসবে না। কি বসবে আমরা একটু দেখি এখানে কি আছে, যে অ্যানোয়েড, অ্যানোয়েডের পরে যদি মানুষ থাকে তাহলে কি উইথ বসে। তো অ্যানোয়েড এখানে কি আসবে, অ্যানোয়েড, দেখো হি অ্যানোয়েড মি, তার মানে কি আই ওয়াজ অ্যানোয়েড ড্যাশ, এখানে অ্যানোয়েড ড্যাশ হিম হবে, তাই না। আমরা লাস্টে জানি যে সাবজেক্টই অবজেক্ট হবে, সাবজেক্ট কি ছিল, হি, হিয়ের অবজেক্ট কি হবে, হিয়ের অবজেক্ট হলো হিম। এই যে হিমটা আমরা এখানে বসাই দিছি, এই যে হিমটা বসাই দিছি। তাহলে অ্যানোয়েডের পরে কি আছে, হিম আছে। হিমটা ব্যক্তি না বস্তু, অবশ্যই ব্যক্তি। হিমটা কি ব্যক্তি, তাহলে আমরা জানি যে অ্যানোয়েড, অ্যানোয়েডের পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলে কি বসে, উইথ বসে। তাহলে এখানে কি হবে, অবশ্যই উইথ হবে, উইথ হবে। তাহলে আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম, এখানে কিন্তু বাই হবে না, কোনোভাবে বাই হবে না। বুঝতে পারছো? এই রুলসগুলা কিন্তু একদম ইজি, আগে একদম বেসিক রুলসের মতোই, জাস্ট আমাদের প্রিপোজিশনটা ঠিক বসানো লাগবে। অপশনে দেখবা যে বাইও আছে, তোমাকে বলবে যে নিচের কোন প্যাসিভ ভয়েসটা কারেক্ট। দেখবা যে একটাতে বাই থাকবে, একটাতে উইথ থাকবে, তুমি কি দাগায় দিয়ে আসবা, তখন ভুল করে কিন্তু বাই দাগায় দিয়ে আসবা, মার্ক কিন্তু 0 পাবা, ঠিক আছে। আমি যদি আর একটা উদাহরণ দিই, তোমরা এটার অ্যান্সার করো তো এটা কি হবে। যে এরকম যদি উদাহরণ দেই তোমাদের, যে হিজ কন্ডাক্ট শকড মি, শকড মি। এটাকে তোমরা প্যাসিভ করো তো, এটাকে প্যাসিভ করো, এটাকে প্যাসিভ করো, দেখো তো কি আসে, কমেন্ট করে জানাও। হিজ কন্ডাক্ট শকড মি, এটাকে প্যাসিভ করে, প্যাসিভ করে কমেন্টে জানাও কি আসে, আমি কমেন্ট পড়বো।
সবাই একটু কমেন্ট করে জানাও যে হিজ কন্ডাক্ট শকড মি, এটার প্যাসিভ ভয়েস কি হবে? হিজ কন্ডাক্ট শকড মি। হিজ কন্ডাক্ট শকড মি মানে কি? কন্ডাক্ট মানে হলো আচরণ, ঠিক আছে? তার আচরণ আমাকে বিস্মিত করেছে বা অবাক করেছে, ঠিক আছে? হিজ কন্ডাক্ট শকড মি। সবাই কমেন্ট করে জানাও যেটা কি হবে, ট্রাই করো, ভুল হোক সমস্যা নাই, ভুল হইলে তো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু তোমাদের ট্রাই করতে হবে, সবাই ট্রাই করবা, সবাই ট্রাই করবা, ভুল হোক আমি তো আছি, ঠিক করে দিব, সমস্যা নাই, কিন্তু সবাই ট্রাই করা লাগবে, হ্যাঁ? সবাই ট্রাই করো। আচ্ছা, মনে হয় তোমরা পারতেছো না, এটা আমি করাই দিই। দেখো যে আমরা কি একদম বেসিক রুলস এর মতো এখানে কি এখানে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তাহলে অবজেক্ট কোনটা? মির সাবজেক্ট কি? আই। আই নিয়ে আসলাম, তাহলে আই এর সাথে একটা বি ভার্ব নিয়ে আসা লাগবে, ঠিক আছে? শক পাস্ট ফর্মে আছে, তাহলে কি হবে? অবশ্যই ওয়াজ হবে, আই ওয়াজ। তারপরে মেন ভার্বের কি? পাস্ট পার্টিসিপল, তার মানে কি? শক। শকের পাস্ট পার্টিসিপল কি? শকটি, শক। তাহলে আই ওয়াজ শক। তারপরে এখানে প্রিপজিশনটা বাদ রাখি, কি বসবে? হ্যাঁ, তারপর একটা আমরা আগে বসাবো, দেখবো ব্যক্তি নাকি বস্তু, ঠিক আছে? শক ড্যাশ, তারপর কি করব আমরা? সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। সাবজেক্ট এখানে কি ছিল? হিজ কন্ডাক্ট। হিজ কন্ডাক্টটাকে আমরা কি? অবজেক্ট বানিয়ে দিব, তার মানে কি এখানে হিজ কন্ডাক্টটাকে বসায় দিই, হিজ কন্ডাক্ট, কন্ডাক্ট। এখন আমরা এখানে দেখছিলাম যে দেখো যে এখানে কোথায় আছে কন্ডাক্ট, কোথায় আছে? আহ আচ্ছা, আচ্ছা, এই মানে তোমাদের রুলসটা কি? শক, তাই না? এই যে শক, শকডের পরে যদি মানুষ থাকে তাহলে উইথ, আর বস্তু থাকলে অ্যাট। তাহলে আমাদের দেখা লাগবে শকডের পরে কি আছে, এখানে শকডের পরে কি আছে আমাদের সেটা দেখা লাগবে, তাই না? তো দেখো এখানে হলো আমাদের শক, এই যে শক, শকডের পরে এখানে আছে কি? হিজ কন্ডাক্ট। হিজ কন্ডাক্ট মানে কি? তার আচরণ বা তার ব্যবহার, তার আচরণ, তার আচরণ। এই যে আচরণ, তার আচরণ, এই আচরণ কি ব্যক্তি না বস্তু বলো তো? আচরণ কি কখনো ব্যক্তি হইতে পারে? অনেকে হিস দেখা ব্যক্তি বুঝা উইথ দাগাই দিয়ে আসবে, কিন্তু উইথ হলো ভুল। কেন? কারণ আমি তো এখানে কোনো মানুষের কথা বলি নাই, মানুষের আচরণের কথা বলছি। আমি যদি শুধু হিজ বলতাম তাহলে হয়তো ব্যক্তি হইতো, হ্যাঁ, শুধু হিজ বা হিম যদি বলতাম তখন ব্যক্তি হইতো, তখন তোমরা উইথ বসাই দিয়ে আসতা। কিন্তু বলছে হিজ কন্ডাক্ট, হিজ কন্ডাক্ট তার আচরণ। আচরণ কখনো ব্যক্তি হইতে পারে? আচরণ জিনিসটা তো বস্তু বা এমন একটা জিনিস যেটা আসলে ব্যক্তি না, ঠিক আছে? বস্তু। হিজ কন্ডাক্ট মানে কি? তার আচরণ। এটা কিন্তু কোনো ব্যক্তি জিনিস বুঝাইতেছে না, ব্যক্তির আচরণকে বুঝাইতেছে, মানে এটা একটা বস্তুবাচক শব্দ। এজন্য এর আগে কি বলবে? অবশ্যই অ্যাট বলবে এখানে। তাহলে আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট কি হবে? আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, এবং অনেকে ভুল করে দিয়ে আসবে, এটা এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে রুলসে চলে যায়, আশা করি বুঝতে পারছো তোমরা। এখানে দেখি রুল নাম্বার 4 কি বলছে, যে দেখো যে অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব এরূপ যদি থাকে তাহলে প্যাসিভ করতে অংশে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? টু প্লাস যদি ভার্ব থাকে, তার মানে কি? টু প্লাস ভার্বকে আমরা কি বলি বলো তো? একটু আগে শিখে আসছে, টু প্লাস ভার্বকে কি বলি বলো? টু প্লাস ভার্বকে কি বলি? ইনফিনিটিভ বলি। যেখানে শিখাই দিয়ে আসছিলাম যে টু প্লাস ভার্বকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি, তাই না? টু প্লাস ভার্বকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। তো এখানে বলছে অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস মানে ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভের পরে যদি ইনফিনিটিভ থাকে বা ইনফিনিটিভের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ করতে অংশে কোনো পরিবর্তন হয় না। একদম বেসিক রুলসে প্যাসিভ করবা, জাস্ট ওই অংশটুকু সেম রাখবা। বেসিক রুলস মানে কোন রুলস? একদম প্রথম দিনের রুলস, ওই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছি, বি ভার্ব বানাইছি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বানাইছি, এবং এই যে অ্যাডজেক্টিভ এবং টু প্লাস ভার্ব মানে কি? টু প্লাস ভার্ব মানে এটা কি? এটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ, যে আমরা একটু আগে বলছি যে এই অংশটা কোনো পরিবর্তন হবে না, তার মানে কি? অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ এই অংশটা কোনো পরিবর্তন না, হুবহু রাখবো। তারপরে বাই, তারপরে কি? এক সাবজেক্টের অবজেক্ট। মানে দেখো
প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছে, তারপর একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নিছে, তারপর মেন ভার্বে পাস্ট পার্টিসিপল বানাইছে, তারপর একটা বাই বসাইছে এবং সাবজেক্টকে অবজেক্ট বানাইছে। এতটুকু কিন্তু একদম প্রথম দিনের রুলস। মাঝখানে কোনটুকু বলছে যে অ্যাডজেক্টিভ, টু এবং ভার্ব এই তিনটাকে জাস্ট অপরিবর্তিত রাখবে, এতটুকুই রুলস এখানে। হ্যাঁ, যে ইনফিনিটিভের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা সেই বিষয়টাকে বা এই অংশটুকুকে অপরিবর্তিত রেখে পুরোটুকু কি করব, একদম বেসিক রুলসে প্যাসিভ করব। যেমন এখানে কি বলছে যে তানিন ফাউন্ড ইট ইজি টু ডু, তানিন ফাউন্ড ইট ইজি টু ডু। এখানে ফাউন্ড কি পায়, কি দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাবো ইট, মানে এটা হলো আমাদের অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট বানাই ইট, ইটের সাথে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব কি আসে, যেহেতু ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড, তার মানে কি ওয়াজ বসবে অবশ্যই, তাহলে ইট ওয়াজ, তারপর কি মেন ভার্বের পাস্ট, মেন ভার্ব কি ফাউন্ড, তার ফাউন্ডই হলো আমাদের পাস্ট পার্টিসিপল, ফাউন্ড বসায় দেই, তাহলে ইট ওয়াজ ফাউন্ড। তারপর কি আছে এখানে যে অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ করে যে টু এবং ভার্ব, এই দুইটা মিলে কি, দুইটা মিলে হলো আমাদের ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ, এবং তার আগে এই যে ইজি, এটা কি, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। এবং আমরা কি জানি যে অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভকে সেম রাখা লাগে, তাহলে ইট ওয়াজ ফাউন্ড এতটুকু সেম রাখবো, ইজি টু ডু এটা এতটুকু একদম অপরিবর্তিত রাখবো। হ্যাঁ, তাহলে ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু, তারপর কি নিয়ে আসবো, একটা বাই নিয়ে আসবো, বাই নিয়ে আসলাম, তারপর কি সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট কি ছিল তানিনটাকে অবজেক্ট বানায় দেই তানিন। ঠিক আছে, তাহলে ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই তানিন, একদম ইজি। ঠিক আছে, তারপরে রুলসে চলে যায়, রুল নাম্বার 5। এখানে কি বলছে যে পিপল অথবা দে, মনে রাখবা পিপল অথবা দে, এরপরে যদি সে থাকে, যে পিপল সে, পিপল বিলিভ, পিপল থিঙ্ক, বা দে সে, দে বিলিভ, দে থিঙ্ক, দে রিপোর্ট, দে আন্ডারস্ট্যান্ড, পিপল নো, দে নো, পিপল এক্সপেক্ট, দে এক্সপেক্ট। ঠিক আছে, পিপল কনসিডার, দে কনসিডার, এই ওয়ার্ডগুলো যদি থাকে, মানে পিপল এবং দে এই দুইটার পরে যদি এই ওয়ার্ডগুলো থাকে, সে, বিলিভ, থিঙ্ক, রিপোর্ট, আন্ডারস্ট্যান্ড, নো, এক্সপেক্ট, ঠিক আছে, কনসিডার, অ্যাকনলেজ, ফাইন্ড, ক্লেইম, এগুলো যদি থাকে তাহলে কি করবা, জাস্ট ইট ইজ সেইড অথবা ইট ইজ বিলিভ বসায় দিবা। মানে দেখবা যে ইট ইজ সেইড দ্যাট অথবা ইট ইজ বিলিভ দ্যাট অথবা ইট ইজ থট দ্যাট বসায় দিবা। ঠিক আছে, তাই একদম দেখবা যে বাদ বাকি সবটুকু মোটামুটি সেম রাখবা, দেখবা যে কি বলে, দেখবা যে হয়ে গেছে। হ্যাঁ, প্যাসিভ হয়ে গেছে। তো দেখো আমরা এখানে কি বলছি যে এখানে স্ট্রাকচারটা কেমন হবে, ইট ইজ সেইড দ্যাট অথবা কি বিলিভ দ্যাট বসায় দিবা, তারপরে যে ক্লজটা থাকবে হুবহু বসায় দিবা। এখানে অন্য কিছু না, বায়ও আসবে না, ভাবে পাস্ট পার্টিসিপল কিছুই আসবে না। জাস্ট তুমি একটা জিনিস দেখবা যে সেন্টেন্সের শুরুতে পিপল আছে কিনা অথবা দে আছে কিনা, তারপরে পিপল সে দ্যাট, পিপল বিলিভ দ্যাট, পিপল থিঙ্ক দ্যাট, অথবা দে সে দ্যাট, দে থিঙ্ক দ্যাট, দে বিলিভ, এই টাইপের কথা আছে কিনা। এটা থাকলে জাস্ট ওই প্রথমে যে পিপল সে দ্যাট বা পিপল বিলিভ দ্যাট ওই অতটুকুকে রিপ্লেস করে দিবা। কি দ্বারা রিপ্লেস করে দিবা ভাইয়া, ইট ইজ সেইড দ্যাট অথবা ইট ইজ বিলিভ দ্যাট দ্বারা রিপ্লেস করে দিবা। তারপরে কি বিলিভ করে বা কি কি বলে, যে কি বলে বিলিভ করে বা কি থিঙ্ক করে, সেই যে ক্লজটা টুকু আছে, শেষ অংশটুকু আছে বাক্যের, সেই অংশটুকু হুবহু বসায় দিবা। দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, আমরা যদি দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে বলছে পিপল সে দ্যাট টম ইজ এ স্পাই, টম ইজ এ স্পাই এটা হলো একটা ক্লজ। ঠিক আছে, ক্লজ। আমরা জানি যে দ্যাট কনজাংশনের পরে যে অংশটুকু থাকে সেটা হলো ক্লজ। তা দ্যাটের পরে যে অংশটুকু আছে টম ইজ এ স্পাই এটা হলো ক্লজ। এই অংশটুকু আমরা কি হুবহু রাখবো, যেখানে বলছিল হুবহু রাখবো। এবং পিপল সে দ্যাট এই অংশটুকু চেঞ্জ করবো, কি দ্বারা চেঞ্জ করবো, ইট ইজ সেইড দ্যাট দ্বারা, ইট ইজ সেইড দ্যাট দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে ইট ইজ সেইড দ্যাট, পিপল সে দ্যাটটাকে আমরা চেঞ্জ করি যে ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট। তারপর কি করব, পরবর্তী ক্লজটাকে হুবহু রাখবো। ক্লজটা কি ছিল, টম ইজ এ স্পাই, টম ইজ এ স্পাই হুবহু রাখবো, টম ইজ এ স্পাই। ঠিক আছে, টম ইজ এ স্পাই, তাহলে কি ইট ইজ সেইড দ্যাট টম ইজ এ স্পাই, একদম ইজি। ঠিক আছে, এটা কিন্তু একদম ইজি একটা রুল, আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 5 গেল। আচ্ছা, তারপরে দেখো রুল নাম্বার 6, রুল নাম্বার 6, রুল নাম্বার 6 এ কি বলছে দেখো, যে স্প্রেড, স্প্রেড অথবা পুট আপ এই বাক্য দুইটা যদি থাকে, ঠিক আছে, এই বাক্য দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে লেটের পরিবর্তে হ্যাভ ইউজ করা লাগে। আমরা গতকালকেও দেখছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সাধারণত প্রথম দিন দেখছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে লেট ইউজ করা হয়।
কিন্তু গতকালকে একটা রুলস পড়ছিলাম, ওই ক্ষেত্রেও আসলে কি লেট ইউজ করা যায় না। আজকে যে দেখবো যে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি স্প্রেড বা পুট আপ দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা লেট ইউজ করব না, কি ইউজ করব, হ্যাভ ইউজ করব। ঠিক আছে, তাহলে কি হবে, জাস্ট প্রথমে হ্যাভ আসবে, তারপর অবজেক্টটাকে বসাবা, তারপরে মেন ভাবে পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশটাকে বসাই দিবা, একদম ইজি। তো আমরা বসাই, তো আমরা দেখছি এখানে দেখছি পুট আপ আ টেন্ট হিয়ার দেয়ার। পুট আপ আর টেন্ট, মানে এখানে পুট আপ আছে, তার মানে কি পুট আপ থাকলে আমরা প্রথমে কি বসাবো, হ্যাভ বসাবো, হ্যাভ বসাই দিই, হ্যাভ বসাই দিলাম। তারপর অবজেক্টটা বসাবো, অবজেক্টটা কি এখানে যে আপ, পুট আপ আর টেন্ট। ঠিক আছে, পুট আপ কি আপ করতে বলছে, এ টেন্ট, তার মানে কি এটা হলো আমাদের অ্যান্সার, কি দ্বারা প্রশ্ন করলে আমরা এ টেন্ট অ্যান্সার পাই, তার মানে এটা হলো আমাদের অবজেক্ট, এটাকে বসাতে লাগবে। তারপর তার মানে কি হ্যাভ আ টেন্ট, হ্যাভ আ টেন্ট। ঠিক আছে, অবজেক্টটাকে বসাই দিলাম, হ্যাভ আ টেন্ট। তারপর মেন ভাবে পাস্ট পার্টিসিপল, মেন ভাব কি এখানে পুট, পুটের পাস্ট পার্টিসিপল কি, পুটের পাস্ট পার্টিসিপল হলো পুটি। হ্যাঁ, পুট, এটাই হলো পাস্ট পার্টিসিপল। হ্যাভ আ টেন পুট, সরি পুট আপ, এতটুকুই তো তাই না, পুট আপ, পুট আপ। আচ্ছা, পুট আপ, পুট আপের পাস্ট পার্টিসিপল হলো পুট আপই। তারপরে কি বাকি অংশ, এক্সটেনশন বাকি অংশ, বাকি অংশ কি আছে এখানে, দেয়ার, দেয়ার বসাই দিলাম। ঠিক আছে, একদম ইজি। প্রথমে হ্যাভ বসাই দিলাম, তারপর অবজেক্ট এ টেন্ট বসাই দিলাম, তারপরে মেন ভাবে পাস্ট পার্টিসিপল পুট আপের পাস্ট পার্টিসিপল পুট আপই। ঠিক আছে, তারপরে কি এক্সটেনশন কি ছিল, দেয়ার, তাহলে হ্যাভ আ টেন্ট পুট আপ দেয়ার, হ্যাভ আ টেন্ট পুট আপ দেয়ার, এটা হলো আমাদের প্যাসিভ। তাহলে এখন তোমরা কমেন্ট করে জানাও তো যে স্প্রেড আ ম্যাট অন ইট, এটার প্যাসিভ কি হবে, তোমরা কমেন্ট করে জানাও যে স্প্রেড আ ম্যান অন ইট, এটার প্যাসিভ কি হবে, তোমরা সবাই কমেন্ট করে জানাও, আমি কমেন্ট করবো। আচ্ছা, আগের প্রশ্নের যারা অ্যান্সার করছিল যে জান্নাতুল ফেরদৌস মিম বলছিল আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, শাহিন সরকার বলছিল যে আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, রোহিত প্রধান সে বলছে আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট। হ্যাঁ, তোমরা যারা বলছো রাইট অ্যান্সার, ঠিক আছে, আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট। এটার সবাই রাইট অ্যান্সার করো, হ্যাঁ, যেটা দিচ্ছি এটার সবাই অ্যান্সার করো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মিম কমেন্ট করছে যে অ্যালেজ অর্থ কি, অ্যালেজের মিনিং কি, অ্যালেজ মানে হলো অভিযোগ করা, হ্যাঁ, ওই অভিযোগ করা বা বিচার চাওয়া। সবাই একটু ট্রাই করো, হ্যাঁ, ট্রাই করলে তোমারও চেষ্টা করা হবে, ট্রাই করা দরকার। আচ্ছা, শাহিন সরকার বলছে হ্যাভ আ ম্যাট পুট আপ অন ইট, জান্নাতুল ফেরদৌস মিম বলছে হ্যাভ আ ম্যাট স্প্রেড অন ইট। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমরা দেখি যে আমাদের অ্যান্সারটা আসলে কি হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে কি দেখছিলাম যে প্রথমে আমরা একটা হ্যাভ নিয়ে আসবো, তো হ্যাভ নিয়ে আসি, হ্যাভ, তারপর কি অবজেক্টটাকে বসাইতে হবে, এখানে অবজেক্টটা কি এ ম্যাট, এ ম্যাটটা হলো অবজেক্ট, এই ম্যাটটাকে বসাই দেই, হ্যাভ আ ম্যাট, তারপরে মেন ভাবে পাস্ট পার্টিসিপল স্প্রেড, স্প্রেডের পাস্ট পার্টিসিপল কি, স্প্রেডই, স্প্রেড, তারপরে কি এক্সটেনশন,
ঠিক আছে, এক্সটেনশন কি অন ইট বসায় দাও, অন ইট। তাহলে যারা বলছো যে হ্যাভ আ ম্যাট স্প্রেড, স্প্রেড, হ্যাঁ স্প্রেড, স্প্রেড অন ইট, হ্যাভ আ ম্যাট স্প্রেড অন ইট, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপর রুল নাম্বার 7 কি বলছে দেখো, যে am to, is to, are to, have to, has to, were to, had to, ঠিক আছে, ভার্বগুলো মোডাল হিসাবে গণ্য করা হয়। এদেরকে আসলে বলা হয় সেমি মোডাল। এদেরকে আসলে কি বলা হয়, এখানে যতগুলা ওয়ার্ড দেখলা এই সবগুলো ওয়ার্ডকে বলা হয় কি ভাইয়া, সেমি মোডাল, সেমি মোডাল। ঠিক আছে, সেমি মোডাল ভার্ব। যেহেতু সেমি মোডাল এই জন্য এদেরকে যখন প্যাসিভ করবো মোডাল হিসাবে ধরে প্যাসিভ করতে হয়। ঠিক আছে, একদম আমরা যে মোডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার যে রুলসটা দেখছিলাম ওই রুলসটা এখানে অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, একদম আগের একদম বেসিক রুলস। আমরা জানি যে মোডাল ভার্বগুলোর ক্ষেত্রে কি করা লাগে, মোডাল ভার্বগুলোকে অপরিবর্তিত রেখে হুবহু বসাইতে হয়। এখানেও দেখো দেখো সেমি মোডালটাকে আমরা কি বলছি, একদম হুবহু রেখা দিছি। হ্যাঁ, তাছাড়া বাদ বাকি একদম প্রথম দিনের রুলস, যে সাবজেক্টটিকে অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো, একটা বি বসাবো বা বি ভার্ব বসাবো, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপর বাই বসাবো, তারপর কি সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, একদম প্রথম দিনের রুলস। মাঝখানে কি আমরা জানি যে মোডাল ভার্বগুলো হুবহু রেখা দিতে হয়, এইখানেও সেম। যেমন এখানে বলছে যে হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। আমরা প্রথম কি অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট এখানে কি ওপেন, কি ওপেন করার কথা বলছে, এ ব্যাংক অ্যাকাউন্ট, তার মানে এ ব্যাংক অ্যাকাউন্ট হলো আমাদের অবজেক্ট। এটাকে আমরা সাবজেক্ট বানাই, তাহলে আমরা লিখি যে এখানে লিখি এ ব্যাংক অ্যাকাউন্ট, এ ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, তারপর কি সেমি মডেল ভার্ব কি আছে এখানে দেখো, যে গোয়িং, এখানে কি আছে অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে এ ব্যাংক অ্যাকাউন্ট, এরপর একটা অক্সিলারি ভার্ব বসানো লাগবে, অনেক সময় অক্সিলারি ভার্ব বসানো লাগে। ঠিক আছে, আচ্ছা এখানে এ ব্যাংক অ্যাকাউন্ট এটা কি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, এবং হি ইজ গোয়িং টু এটা প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে কি এখানে ইজ বসবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব বসাই দিলাম। তো এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ, তারপরে কি আছে মোডাল, সেমি মোডাল ভার্ব। সেই মোডাল ভার্ব এখানে কি আছে দেখো তো, সেই মোডাল ভার্ব এখানে কি আছে, এখানে আছে হলো তোমার গোয়িং টু। হ্যাঁ, গোয়িং টু, এটা হলো এখানে সেমি মোডাল ভার্ব। তা সেমি মোডাল ভার্বটাকে বসাই, এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু, গোয়িং টু বসাই দিলাম। তারপর কি বলছে, একটা বি বসবে, বি বসাই দাও। সেমি মোডাল ভার্বের পর একটা কি বসবে, বি বসবে, বি বসাই দিলাম। তারপর কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব কি এখানে ওপেন, ওপেনের পাস্ট পার্টিসিপল কি ওপেন্ড, OPENED, ওপেন। তাহলে এই ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন্ড, তারপর কি আসবে, একটা বাই আসবে, বাই বসায় দাও। তারপর কি সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্ট কি ছিল হি, এর অবজেক্ট কি হিম, হিম বসায় দাও, হিম। তাহলে এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম, একদম ইজি। ঠিক আছে, এখানে আমাদের মোডাল ভার্বটাকে সেমি মোডাল ভার্বটা একদম হুবহু রেখে দিচ্ছি আমরা। ঠিক আছে, সেমি মোডাল ভার্বটা হুবহু রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখানে আলটিমেটলি আসলে সেমি মোডাল ভার্ব হিসাবে তোমরা ইজ গোয়িং টু এই পুরোটুকুকে ধরতে পারো। ঠিক আছে, বা আমরা যদি শুধু গোয়িং টুকে ধরি সেটাও হয়। তো শুধু গোয়িং টুকে যদি ধরো সেই ক্ষেত্রে আসলে আমাদের ইজটাকে আসলে এই সাবজেক্ট অনুযায়ী বসাইতে হয় এখানে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব হিসাবে, যেহেতু আমাদের এখানে স্ট্রাকচারে অক্সিলারি ভার্বের কথা নাই, এই জন্য তোমরা কি করবা, ইজ গোয়িং টু এই পুরাটুকুই বলবা যে হলো সেমি মোডাল ভার্ব, সেমি মোডাল ভার্ব। হ্যাঁ, মোডাল ভার্ব। তো এর বাইরে আসলে এম টু, ইজ টু, ঠিক আছে, আর টু, এই টাইপের ওয়ার্ডগুলাই থাকে। ঠিক আছে, আচ্ছা আহ, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। রুল নাম্বার 7 চলে গেল। তারপরে দেখে রুল নাম্বার 8 কি বলছে। আচ্ছা, রুল নাম্বার 8 এটা হলো আমাদের আজকের ক্লাসের শেষ রুল, এবং এই রুলসটা পড়লে আমাদের ক্লাস শেষ, ভয়েস চেঞ্জ শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে বলছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন কাকে বলে, ঠিক আছে, মানে ভার্বের সাথে আইনজি যুক্ত করে আমরা যে নাউন তৈরি করি, মানে এমন একটা নাউন যেটা আসলে কি ভার্ব ছিল প্রথম। যেমন আমরা যদি বলি সুইম, সুইম মানে কি সাঁতার কাটা, এটা একটা কি ভার্ব। এর সাথে যদি আইএনজি যুক্ত করে দেই, ঠিক আছে, আইএনজি যুক্ত করে দেই, তাহলে কি হয়ে যাবে, সুইমিং। সুইমিং তখন কি, এটা কিন্তু নাউন, এটা কি হয়ে যায় নাউন, তখন এটা নাউন হয়ে যায়। আলটিমেটলি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা হয় সেটা কি নাউন হিসাবে কাজ করে, সেটাকে আমরা বলতেছি ভার্বাল নাউন। এটার আর একটা নাম আছে, যখন আমরা ভার্বের সাথে
আইএনজি যুক্ত করে নাউন বানাই, তখন এটাকে আর একটা নামে ডাকা হয়। কি নামে বলো তো? গতকালকে ক্লাসে পড়াইছি, সবাই বলো, কমেন্ট করে জানাও যে সেটাকে কি বলে। আচ্ছা, তাহলে রুলসটা আমরা দেখি যে ফিলোমেটে কি বলছে, যখন দা এবং ভার্বের সাথে আইএনজি, তারপরে অফ এবং তারপর অবজেক্ট থাকবে, এই সবগুলোকে মিলে বলা হইতেছে ভার্বাল নাউন ফ্রেজ। কারণ কি, দা প্লাস ভার্বের সাথে আইএনজি, তাকে বলতেছে ভার্বাল নাউন, এবং তার সাথে একটা প্রিপোজিশন থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। তখন আমরা প্যাসিভ করার সময় কি করব, সেই অংশটিকে পরিবর্তিত করে অবজেক্ট বসাবো প্রথমে, তারপর একটা বিং বসাবো, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। একদম ইজি, ঠিক আছে, একদম ইজি। যেমন দেখো যে এখানে স্ট্রাকচারটা কি বলছে, সাবজেক্টটাকে হুবহু রাখবো, তারপরে একটা ভার্ব বসাবো, ঠিক আছে, ভার্বটাকে যেমন আছে ওইরকমই বসাবো, ঠিক আছে, কোনো চেঞ্জ করব না। তারপরে অবজেক্টটা যেমন আছে ওইরকম বসাবো, মানে সব কিছুই সেম, সাবজেক্টও হুবহু হুবহু, ঠিক আছে, ভার্বটাও কি বসবে, ভার্বটা বসবে হুবহু। তারপরে হলো অবজেক্টটা যে থাকবে, অবজেক্টটা বসবে হুবহু, যা সেখানে একটা বিং আসবে আর মেন ভার্বে পাস্ট পার্টিসিপল আসবে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিছে যে উই স দ্য ফিডিং অফ দ্য টাইগার্স, আমরা বাঘগুলির খাওয়ানো দেখেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, উইটাকে বসাও, আমরা জানি সাবজেক্ট হুবহু বসবে, উইটাকে বসায় দাও, বসাইলাম। তারপরে ভার্বটা হুবহু বসবে, ভার্ব এখানে কি স, বসায় দাও, উই স। তারপর কি অবজেক্টটা হুবহু বসবে, স, এটা হলো ভার্ব, ভার্বটাকে প্রশ্ন করব কি, দেখেছিলাম, স মানে দেখেছিলাম, কি দেখেছিলাম, দ্য টাইগার্স, বাঘগুলোকে, তার মানে কি এটা হলো অবজেক্ট, অবজেক্টটাকে হুবহু বসায় দাও, দ্য টাইগার্স, দ্য টাইগার্স, উই স দ্য টাইগার। তারপর কি নিয়ে আসবো, একটা বিং নিয়ে আসবো, এই যে বিং বসায় দাও চোখ বন্ধ করে, বিং। তারপর কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব কি ছিল এখানে, ফিড ছিল, ফিডিং এর পাস্ট পার্টিসিপল কি, ফিডিং এর পাস্ট পার্টিসিপল ফেড, ফিড থেকে আসছে ফেড, হ্যাঁ, ফিড থেকে ফেড। তাহলে উই স দ্য টাইগার্স বিং ফেড, এটা হলো আমাদের কি, আমাদের প্যাসিভ। ঠিক সেম ভাবে এটা যদি আমরা দেখি যে আই স দ্য ওপেনিং অফ দ্য নিউ থিয়েটার, আমি নতুন রঙ্গমঞ্চটির উদ্বোধন দেখেছিলাম। ঠিক সেম ভাবে সাবজেক্টটাকে হুবহু রাখো আই, ভার্বটাকে হুবহু রাখো স, অবজেক্টটাকে হুবহু বসায় দাও, সরি, সাবজেক্টটাকে বসাইছো, ভার্বটাকে, হ্যাঁ, অবজেক্টটাকে হুবহু বসায় দাও। অবজেক্টটাকে কি, অবজেক্ট এখানে কোনটা আছে বলো তো? যে আমরা যদি প্রশ্ন করি যে আই স দ্য ওপেনিং, আমি উদ্বোধন দেখেছিলাম, কিসের, কি কি উদ্বোধন দেখেছিলাম, কি প্রশ্ন করি, কি উদ্বোধন দেখেছিলাম, ঠিক আছে, অ্যান্সার কি পাবো, দ্য নিউ থিয়েটার, কি পাবো, দ্য নিউ থিয়েটার, তার মানে এটা হলো আমাদের অবজেক্ট, তাই না? তাহলে আই স দ্য নিউ থিয়েটার, আই স দ্য নিউ থিয়েটার, সাবজেক্ট বসাই দিলাম, এই সাবজেক্ট বসানো লাগবে, অন্য কালিতে দেখাই ভালো বুঝবা, সাবজেক্ট বসানো লাগবে, সাবজেক্ট বসাই দিছি আই, ভার্ব বসানো লাগবে, এই যে ভার্ব বসাই দিছি স, অবজেক্ট বসানো লাগবে, ঠিক আছে, প্রশ্ন করে আমরা অবজেক্ট পাইছি কি, দা নিউ থিয়েটার, অবজেক্টটাকে বসাই দিলাম এই যে নিচে, দা নিউ থিয়েটার, হ্যাঁ। তারপর কি বসানো লাগবে, বিং, আই স দা নিউ থিয়েটার, একটা বিং বসাই দেই, BEING, বিং। তারপর কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব কি ছিল, ওপেন, ওপেনের পাস্ট পার্টিসিপল কি, ওপেন, ঠিক আছে, ওপেন, OPENED, ওপেন, ঠিক আছে, OPENED, ওপেন। তাহলে আই স দ্য নিউ থিয়েটার বিং ওপেন, এটা হলো আমাদের প্যাসিভ। ঠিক আছে, এখন বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা? ভয়েস চেঞ্জ কি কঠিন? একদমই জাস্ট আমাদের, আমি একদম ক্লাসে শেষে একটা কথা বলি, মেইন কি জানা লাগে ভাইয়া, তোমার সেন্টেন্সে সাবজেক্ট জানা লাগবে, সাবজেক্ট ও অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ও অবজেক্ট চেনা লাগবে। তো তুমি যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারো, ঠিক আছে, তাহলে তোমার কাছে ভয়েস চেঞ্জ হলো দুধ ভাতের মতো। তো আমি কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলেই একদম প্রথম দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, কিভাবে ওই সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আমি চিনাই দিছি, প্রশ্ন করে করে চিনাই দিছি, ভার্বকে প্রশ্ন করে করে চিনাই দিছি যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। ঠিক আছে, আশা করি তোমাদের আর এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন বলো তো ভাইয়া যে বিষয়টা ক্লিয়ার কিনা, বলো, যদি ক্লিয়ার হয় একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার, তো একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই বলতেছে যে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি মোটামুটি 50টা প্রশ্নের, তোমরা রুলসগুলো একটু ভালো করে পড়ো আজকে, আমি কালকে সকালে তোমাদেরকে 50টা প্রশ্নের একটা হোমওয়ার্ক দিয়ে দিব,
ঠিক আছে, সেটা কালকের ভিতরে, পরশুদিনের কালকে এবং পরশুদিন 2 দিনের ভিতরে তোমরা সাবমিট করবা অবশ্যই। সবগুলো রুলস থেকে এক্সাম্পল থাকবে হোমওয়ার্কে। এবং কালকের দিন রেস্ট, মানে এগুলা প্র্যাকটিস করবা, কালকে কোনো ক্লাস হবে না, প্র্যাকটিসের জন্য থাকবে কালকের দিনটা, এবং হোমওয়ার্ক করার জন্য থাকবে। ঠিক আছে। আর পরশুদিন আমরা ভয়েস চেঞ্জের উপর একটা 50 মার্কের পরীক্ষা নিব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু বলতেছে যে ক্লিয়ার, তার মানে আশা করি কারো কোনো সমস্যা নাই। আমাদের ক্লাসটা রেকর্ডেড পাওয়া যাবা ইউটিউব চ্যানেলে, আমি রেকর্ডেড লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। যারা টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে এখনো যুক্ত হও নাই, আমাদের সকল মেটারিয়ালস টেলিগ্রাম প্রাইভেট চ্যানেলে দেওয়া হয়। তো যদি ভিডিওটা যারা ক্লাসটা করলা, তো তোমরা পেজে একটু মেসেজ দিও, পেজে মেসেজ দিলেই প্রাইভেট গ্রুপের লিঙ্ক